থেকে সরানোর বিরুদ্ধে রিট খারিজে আপিল ইউনুসের ফুল বেঞ্চে শুনানি 15 মার্চ। প্রক্রিয়া চলছে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের। ক্ষুদ্র ঋণের সুদের হার সর্বোচ্চ 27% বেঁধে দিল সরকার। ঋণ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি অর্থনীতিবিদদের। ইসলামী আইন বাস্তবায়ন কমিটি 4 এপ্রিলের হরতাল প্রত্যাহার চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিমন্ত্রী বললেন, এরপর কিছু করলে কঠোর ব্যবস্থা। এবং গাদ্দাফিকে ক্ষমতা ছাড়তে বিরোধী কাউন্সিলের 72 ঘণ্টা আলটিমেটাম। ওবামা ক্যামেরন ফোন আলাপে এগিয়েছে নো ফ্লাই জোন পরিকল্পনা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসের লিভ টু আপিলের শুনানি ফুল বেঞ্চে অনুষ্ঠিত হবে আগামী 15 মার্চ। বুধবার সকালে ডক্টর ইউনুস আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আপিল করলে আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। আরো জানাচ্ছেন ফয়সাল হোসেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের আদেশের কার্যকারিতার স্থগিতাদেশ চেয়ে 2টি সিএমপি আবেদন দাখিল করেন। উভয় পক্ষের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিলটি পাঠিয়ে দেন পূর্ণাঙ্গ বেঞ্চে। তাকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং সে অব্যাহতিটাকে বহাল রেখেছে আদালত, হাইকোর্ট ডিভিশন। তারপরে যদি উনি কাজ করতে চান, আমার মনে হয়, আমার মতে এটা আইন বহির্ভূত হবে। অব্যাহতি দিলেই অব্যাহতি হয় না, আর একটু কিছু করার বাকি আছে, সেটা বোর্ড করবে এবং সেটার জন্য বোর্ডকে পদক্ষেপ নিতে বলছে। চাকরিতে বহাল থাকা অবস্থাতে যদি বোর্ড আবার সিদ্ধান্ত নেয় যে না, তার কোনো বয়সের সীমা থাকবে না, তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি না নিয়ে এরকম কোন সিদ্ধান্ত দেওয়া কি তাদের এখতিয়ারে পড়ে? ব্যারিস্টার রকুনুদ্দিন মাহমুদ জানান, যতক্ষণ গ্রামীণ ব্যাংকের বোর্ড চাবে ততক্ষণ ব্যবস্থাপনা পরিচালক পদে ডক্টর ইউনুস বহাল থাকবেন। কোর্ট যখন বলেছে এই ম্যাটারটা স্টে, এটা থাকবে কি থাকবে না, এটা আমরা পুরো কোর্টে 6-7 জনে মিলে এটা সিদ্ধান্ত দেব। সুতরাং সবাইকে সেই সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে করা 2টি রিট খারিজ করে দেয় হাইকোর্ট। ফয়সাল হোসেন, আরটিভি, ঢাকা। এদিকে গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি এখন প্রক্রিয়াধীন। আজ একথা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বললেন, আইন মেনে অনুসন্ধান কমিটি গঠন করা হচ্ছে, তাদের সুপারিশেই পরবর্তী এমডি নিয়োগ দেওয়া হবে। সে পর্যন্ত এমডির দায়িত্ব পালন করবেন বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক। আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। নাফিজাদুল্লাহ রিপোর্ট। বহুল আলোচিত নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গেল বুধবার সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন অর্থমন্ত্রী ও গ্রামীণ ব্যাংক। সেই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ডক্টর ইউনুস, যা খারিজ হয়ে যায় হাইকোর্টে। হাইকোর্টস জাজমেন্ট অনলি এস্টাবলিশ দ্যাট আমার স্টেটমেন্টের প্রতিটি কথা সত্য। অর্থমন্ত্রী আরো জানান, এখন গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী নতুন এমডি নিয়োগের পদক্ষেপ নিচ্ছে সরকার। এমডি নিয়োগের নরমাল পদ্ধতি সেটাই ফলো করা হবে। আই সেড দ্যাট উই ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর উইল বি ইন চার্জ। As soon as we get a final order, she will be in charge, and the MD will be appointed on after completion of the inquiry and through the search process. এদিকে হাইকোর্টের আদেশের বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন ডক্টর ইউনুস। শুনানি শেষে এই আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন বিচারক। নাফিজাদুল্লাহ, আরটিভি, ঢাকা। ক্ষুদ্র ঋণের সুদের হার সর্বোচ্চ 27% নির্ধারণ করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA আয়োজিত এক কর্মশালায় এই সিদ্ধান্ত জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আতিউর রহমান। দেশি বিদেশি দাতা সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন এই সুদের হার নিয়ে কোনো আপত্তি করবে না বলেও মনে করেন গভর্নর। রিপোর্ট করছেন নাইমুমৌ। অনুষ্ঠানের সম্মানিত
ক্রমহ্রাসমান উদ্বৃত্ত বা ডিক্লাইনিং ব্যালেন্স পদ্ধতিতে ঋণের কিস্তি নির্ধারণের সহজ ও ব্যবহারবান্ধব প্রয়োগ জানাতেই আয়োজন করা হয় এই কর্মশালার। এতে সংশ্লিষ্টরা জানালেন, আগে ক্ষুদ্র ঋণের সুদের হার নির্দিষ্ট ছিল না, যে কারণে স্বচ্ছতা ছিল না ঋণ ব্যবস্থাপনায়। এ বিষয়ে যারা জানেন, গবেষণা করেন, তাদের সাথে আলাপ করেছি এবং সবশেষে 27% নির্ধারণ করেছি। 1 বছর শেষ হওয়ার পূর্বেই যদি টাকা আদায় করা হয়, তাহলে ভোগকৃত সময়ের ভিত্তিতেই সুদ নেয়ার নিয়ম। আমাদের দেশে ক্ষুদ্র ঋণ খাতে ঠিক এভাবে সুদ নেয়ার প্র্যাকটিস না থাকায় আমরা একে গ্রহণযোগ্য ও মানসম্পন্ন করার জন্য ফ্ল্যাট পদ্ধতির স্থলে ডিক্লাইনিং ব্যালেন্স পদ্ধতি করেছি। ঢালাওভাবে সমন্বয়হীনতার অভিযোগ না দিয়ে ঋণ ব্যবস্থাপনায় একটি সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার বলে জানালেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান। ঢালাওভাবে সবাইকে বলা হয় যে ভালো কাজ করছে না, শুধু সুদ নিচ্ছে আর ব্যাংকে রাখছে, সেটা ঠিক নয়। কেউ কেউ যে করছেন না সেটা নয়, করছেন, কিন্তু অনেকে করছেন না। কাজেই যারা করছেন না তারা যে ভালো কাজগুলি করছেন সেগুলি সবার জানা দরকার। আর যারা করছেন তাদেরকেও সেটা বুঝতে হবে যে এই পথ থেকে তাদেরকে ফিরে আসতে হবে, কারণ আমরা চাইছি একটা শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে এই খাতকে সুপ্রতিষ্ঠিত করা। এই খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি বিধিমালা পাশ করা হয়েছে বলেও জানানো হলো এই কর্মশালায়। ক্ষুদ্র ঋণ শুরু হয়েছিল। নাইমা মৌ, RTV, ঢাকা। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা 4 এপ্রিলের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন। অন্যদিকে একে অযৌক্তিক দাবি করে তা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ঘোষণা দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তারা একথা বলেন। ফারুক খানের রিপোর্ট। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আন্তঃমন্ত্রণালয়ের এই বৈঠক থেকে 26শে মার্চের বিভিন্ন কর্মসূচি পালনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও এ উপলক্ষে যে কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পূর্বানুমতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আলোচিত দিক ও একটি সংগঠনের ডাকা হরতাল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রসুবিহীন একটা হরতাল করতে চায় কেউ, যদি সেটা জনগণ মোকাবেলা করবে। আর যারা ইস্যুবিহীন হরতাল দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে এই হরতালটা প্রত্যাহার করে নিন। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে অযৌক্তিকভাবে ডাকা হয়েছে এই হরতাল। যুদ্ধ অপরাধীদের রক্ষা করবার জন্য কারণে অকারণে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তারা সেই লক্ষ্য, সেই এজেন্ডা নিয়েই কাজ করে চলেছে। এই 4 তারিখের হরতাল আহ্বান তারই ধারাবাহিকতায় আমি মনে করি। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পবিত্র দায়িত্ব, নাশকতামূলক কোনো কাজের সাথে তারা জড়িত হলে তারা দায়িত্ব পালন করবে। 26শে মার্চের আগে গোলাম আজম গ্রেফতার হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একে ট্রাইব্যুনালের ব্যাপার উল্লেখ করে বলেন, সকলের মতো তারাও চান গোলাম আজম শিগগিরই গ্রেফতার হোক। ফারুক খান, RTV, ঢাকা। সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের অনিয়ম বন্ধে আগামী 7 দিনের মধ্যে শুরু হবে পুলিশি অভিযান। আজ দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে ঢাকা ও চট্টগ্রামে সিএনজি অটোরিকশা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মালিকরা অভিযোগ করেন, চালকরা ইচ্ছা করেই যাত্রীদের সঙ্গে অনিয়ম করছেন ও বেশি ভাড়া নিচ্ছেন। অন্যদিকে চালকরা বলেন, মালিকরা সরকার নির্ধারিত 600 টাকার চেয়ে বেশি জমা নেন বলেই তারা অতিরিক্ত ভাড়া নিতে বাধ্য হন। 82তম জন্মদিনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তিনি এই শুভেচ্ছা জানান। এই সময় তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর অব্যাহত সাফল্য কামনা করেন তিনি। এবার লিবিয়া প্রসঙ্গ। লিবিয়ার রাস নালুফ শহরে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে গাদ্দাফির অনুগত বাহিনী। তবে ক্ষমতা ছাড়তে তাকে 72 ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিরোধী জাতীয় কাউন্সিল। সেই সঙ্গে এই একনায়ককে হটাতে দেশটিকে নো ফ্লাই জোন করার পরিকল্পনাও এগিয়েছে বেশ অনেকটাই। এত সবকিছুর পরও গাদ্দাফির দাবি তিনি ক্ষমতায় আছেন এবং থাকবেন। রেবেকা সুলতানার ডেস্ক রিপোর্ট।
লিবিয়ায় নো ফ্লাই জোন সহ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না জাতিসংঘ, এতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রয়োজন নেই। হঠাৎ করেই ইউটার্ন নেয়া এমন মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। an American or a NATO or a European effort. It needs to be an international one. And there is still a lot of opposition. তবে নো ফ্লাই জোন করতে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে। আর এ নিয়ে বৃহস্পতি ও শুক্রবার আলোচনা বসছে নেটোর প্রতিরক্ষা মন্ত্রীরা। তবে এসব পদক্ষেপের প্রশ্নে আগে থেকেই নিজেকে সরিয়ে রেখেছে রাশিয়া। এত সবকিছুর পরও টিভি ভাষণে বিদ্রোহীদের আল কায়েদা কর্মী বলে আবারও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান গাদ্দাফি। মঙ্গলবার রাতে একটি হোটেলের বাইরে কথা বলেন ফ্রেঞ্চ ও তুর্কি টিভির সঙ্গে। তবে অন্য কারোর সঙ্গে কথা বলতে চাননি একনায়ক এই নেতা। How did they recruit them? They told them to chant, say Allahu Akbar. এদিকে লিবিয়াতে সেনা পাঠানোর বিপক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড। তার মতে সাদ্দাম হুসেন ও গাদ্দাফির মধ্যে পার্থক্য অনেক। দেশটির সম্ভাব্য গণতান্ত্রিক সরকার যুক্তরাষ্ট্রের বন্ধু হবে কিনা তা নিয়েও সন্দেহ জানান তিনি। অন্যদিকে গাদ্দাফি পরিবার, তার অনুগত সেনা, গোয়েন্দা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের সম্পদ জব্দ করার উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। রেবেকা সুলতানা, ইন্টারন্যাশনাল ডেস্ক। লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে পাশের দেশ মিশর, তিউনিসিয়া ও গ্রিসের বাংলাদেশ দূতাবাসে আরো কর্মকর্তা পাঠানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এছাড়া যেসব দেশে দূতাবাস নেই সেসব দেশে দূতাবাস চালুর অনুরোধ জানান তারা। দুপুরে কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিং এ কথা জানান এর সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। লিবিয়ায় বাংলাদেশিদের নিরাপদ কোনো দেশে সরিয়ে নেয়ারও সুপারিশ করে কমিটি। আগুনছড়া মার্চের খবর। বাংলার ঘরে ঘরে লাল সবুজের পতাকা আর যানবাহনে ওড়ে কালো পতাকা। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সভা থেকে জাতীয় সরকার গঠনের আহ্বান জানানো হয় বঙ্গবন্ধুর প্রতি। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে ইয়াহিয়া খান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে চূড়ান্ত করেন গণহত্যার নীল নকশা। ৭১-এর উত্তাল মার্চ নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন নবম পর্ব। সমাবেশে মাওলানা ভাসানী বললেন, খামোকাকে মুজিবকে অবিশ্বাস করবেন না, মুজিবকে আমি ভালো করেই চিনি। ইয়াহিয়া খানকে সাফ জানিয়ে দিলেন ২৫শে মার্চের মধ্যে ৭ কোটি বাঙালি স্বাধীনতার স্বীকৃতি দিতে। অন্যদিকে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাঙালির স্বাধীনতার এই সংগ্রাম ঠেকাতে গণহত্যার নীল নকশা চূড়ান্ত করেন ইয়াহিয়া খান। এমনি পরিস্থিতিতে বঙ্গবন্ধু প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা দেন তার ঘনিষ্ঠ সহকর্মীদের। হুঁশিয়ার করে দেন ইয়াহিয়াকে। I can tell you one thing. Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they are determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow. They must win. Victory is ours. বাঙালির অসহযোগ এই আন্দোলনকে দেশের চরম বিপর্যয় বলে দাবি করেন জামায়াতে ইসলামের প্রাদেশিক আমির গোলাম আজম। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইয়াহিয়ার প্রতি আবেদন জানান তিনি। পাকিস্তান সামরিক গোয়েন্দারা পিন্ডিকে জানায়, গত দুদিন মুজিবের কার্যকলাপ খুবই রহস্যজনক। বেশিরভাগ সময় তিনি গম্ভীর থাকছেন ও বিশ্বস্ত অনুসারীদের নিয়ে সময় কাটাচ্ছেন। তবে মুজিব যে আমাদের অনেক তথ্যই জানেন সেটা তার কর্মকাণ্ড থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। পূর্ব পাকিস্তানের সংগ্রাম মুখর এই পরিস্থিতির প্রভাব পড়ে বিদেশি রাষ্ট্রগুলোতেও। নিজ দেশে নাগরিকদের ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত জানায় জাপান ও জার্মান সরকার। আতিকা রহমান, RTV, ঢাকা। কৃষিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে কাজ করছে সরকার। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে BCS কম্পিউটার এক্সপো উদ্বোধনের সময় কথা জানালেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তথ্য প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান তিনি।
আপনারা ডিবিএস এর হিসাব নিয়ে দেখুন, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর 1 থেকে 6 এক বছর মাত্র 1 লক্ষ টন যোগ হয়েছিল, বাকি প্রত্যেকটি বছর আমাদের খাদ্য উৎপাদন মাইনাস গ্রোথ ছিল। আর আমরা এই সময় এসে এই 2 বছরে আমাদের গ্রোথ প্লাস, সেটা 1 লক্ষ টন হোক আর 1.5 লক্ষ টন হোক, আমরা এখনো কোনো মাইনাস গ্রোথে যাই নাই। সিনিয়র টিভি ক্যামেরা পার্সন ফজলে রাব্বিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিকেলে হাতিরপুল জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে রাজধানী স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি লিভার সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল 52 বছর। ফজলে রাব্বির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCA। ইসলামী ব্যাংক বিশ্বকাপের খবর। দিল্লির ফিরোজ শাহ কোটলায় যুবরাজের অলরাউন্ড নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেল ভারত। 190 রানের টার্গেট ছুঁতে স্বাগতিকদের হারাতে হয় 5 উইকেট। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই ছিল নেদারল্যান্ডসের। সার্জিনুসকে ও বারিসের উদ্বোধনী জুটি ভাঙে 56 রানে। এরপর তৃতীয় উইকেটে ডোসকাটে ও কুপার 35 করে কিছুটা ধাক্কা সামলান। জহির খানের বোলিং তাণ্ডবে নিয়মিত উইকেট খোয়ানো নেদারল্যান্ডসের ইনিংস থামে 189 রানে। ভারতের জহির খান নেন 3টি উইকেট, আর 2টি করে উইকেট পান চাওলা ও যুবরাজ। জবাবে সচিন টেন্ডুলকারকে সঙ্গে নিয়ে 69 রানের জুটি গড়েন বীরেন্দ্র সেহবাগ। পঞ্চম উইকেটে গম্ভীর ও যুবরাজ সিং 40 রান তুলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে 51 রানে অপরাজিত থাকেন যুবরাজ, আর সেহবাগের ব্যাট থেকে আসে 39 রান। নেদারল্যান্ডসের পিটার সিলার নেন 3টি উইকেট। এবার পুল মোস্ট নোটিসড প্লেয়ার অব দ্য ম্যাচের খবর। দিনটির বিশেষত্ব ছিল কিউবি ব্যাটসম্যান রস টেইলরের 27তম জন্মদিন। শোয়েব আখতারের করা 13তম ওভারের দ্বিতীয় বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন টেইলর। স্লিপে দাঁড়ানো ইউনুস খান আর কামরান আকমল কেউই ধরতে পারেননি সেটি। 1 বল পরেই আবারও ক্যাচ। এবার কামরান তা তালুবন্দি করতে পারেননি। এরপর 27তম জন্মদিনে ক্যারিয়ারের সেরাটাই খেলেছেন টেইলর। 78 বল খেলে 4-4 মারের হাফ সেঞ্চুরি, পরের 39 বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি। আর শেষ 7 বলে তুলে নিয়েছেন ঝোড়ো 29 রান। 124 বলে অপরাজিত 131। শেষ 81 রানে 74ই আসে 6 ও 4 থেকে। জন্মদিনের এই শুভক্ষণে ম্যাচ সেরা হওয়ার পুরস্কারটাও জিতে নিয়েছেন রস। এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের বিক্ষোভকারীদের উপর গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাজধানীর সানার একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হলে নিরাপত্তা বাহিনীর প্রবল বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীদের ঠেকাতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে তারা। এই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় 1 জন, গুলিবিদ্ধ হয় আরো 80 জন। সালের 32 বছরের শাসন অবসান ছাড়াও চাকরির সুযোগ বাড়ানো, দুর্নীতি দমন ও সম্পদের সুষম বন্টনের দাবিতে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। বিক্ষোভ হয়েছে দক্ষিণের এডেন ও এটাক শহরেও। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সুনাম নষ্ট ও নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে SMS ও সই ছাড়া চিঠি দিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করলেন সভাপতি সালাম মুর্শেদী। পোশাক শিল্পের উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে বিজিএমইএ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। উদ্যোক্তাদের মতামতের ভিত্তিতে ভুয়া ভোটার বানানোর প্রক্রিয়া জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজকের শুনানিতে আপিলকারীর আইনজীবী বলেন, ফতোয়া ইসলামী বিধানের অঙ্গ। রুল জারি না করে সরাসরি রায়ে হাইকোর্টের এখতিয়ার নেই, তাই হাইকোর্টের আদেশ বহাল থাকলে তা কোরআন বিরুদ্ধ হবে। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্টের ডিলারদের ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালক আজিম আলী ও হাকিম আলী। পরে সেরা ডিলারদের পুরস্কার দেওয়া হয়। সবশেষে ঐতিহাসিক মেজবানের আয়োজন করা হয়। এবার এসএআরএম খেলার সংবাদ। অলিম্পিক গেমস 2012 প্রাক বাছাই ফিরতি ম্যাচেও কুয়েতের কাছে হারল বাংলাদেশ। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতিথিরা হেসে খেলেই 3-0 গোলে বাংলাদেশকে হারায়। ফলে তারা পরবর্তী রাউন্ডে উঠে গেছে। সংঘবদ্ধ আক্রমণে খেলার 1.5 মিনিটেই গোল পায় কুয়েত। গোল শোধে মরিয়া হলেও পরিকল্পনাহীন বাংলাদেশ খেলে আগোছালো ফুটবল। এতে প্রথমার্ধের ইনজুরির সময় গোল পান কুয়েতের ইউসুফ। শেষে বাঁশি বাজার 2 মিনিট আগে ইউসুফ করেন নিজের দ্বিতীয় গোল। এর আগে গেল 23শে ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচেও কুয়েতের কাছে বাংলাদেশ হারে 0-2 গোলে। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গ্রামীণ ব্যাংক থেকে সরানোর বিরুদ্ধে রিট খারিজে আপিল ইউনুসের। ফুল বেঞ্চে শুনানি 15 মার্চ। প্রক্রিয়া চলছে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের। ক্ষুদ্র ঋণের সুদের হারে সর্বোচ্চ 27% বেঁধে দিল সরকার। ঋণ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি অর্থনীতিবিদদের। ইসলামী আইন বাস্তবায়ন কমিটি 4 এপ্রিলের হরতাল প্রত্যাহার চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিমন্ত্রী বললেন, এরপর কিছু করলে কঠোর ব্যবস্থা। এবং গাদ্দাফিকে ক্ষমতা ছাড়তে বিরোধী কাউন্সিলের 72 ঘণ্টা আলটিমেটাম। ওবামা ক্যামেরন ফোন আলাপে এগিয়েছে নো ফ্লাই জোন পরিকল্পনা। রাতের সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, টেলিটক এবং এয়ারটেল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর গ্রামীণফোন গ্রাহকরা টিভির সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন web.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।